আমি আশিক লিখছি নাটোর থেকে। ঘটনাটি আমার এক পরিচিত আপুর। উনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ছদ্মনাম ব্যবহার করছি। আমি তনিমা। বিয়ের আজ 15 বছর পূর্ণ হল। মা বাবার একমাত্র মেয়ে আমি। বর্তমানে কানাডায় আছি। দেশের বাড়ি নাটোরের গুরুদাসপুর। পছন্দের ছেলেকে বিয়ে করেছি। আমার হাজবেন্ড একজন ব্যবসায়ী, তাই বিয়ের পরে সংসার সূত্রে দেশ থেকে বিদেশে পাড়ি জমাতে হয়েছে। আমার হাজবেন্ড সহ আমরা সবাই বিদেশেই থাকি। বলে রাখা ভালো, আমরা কোর্টে গিয়ে বিয়ে করেছি এবং বিয়ে করেছিলাম কারণ আমি ছিলাম মুসলিম এবং আমার হাজবেন্ড ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। আমাদের বিয়ে আমাদের পরিবার থেকে কেউ মেনে নেয়নি। মা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তবে তারা আমাকে বোঝেনি। কোনো এক রাতে আমি ঘুমিয়ে আছি, বাসায় কেউ নেই। আমার শাশুড়ির কোনো এক কলিগের বার্থডে পার্টিতে গেছে সবাই। আমার শরীরটা হালকা খারাপ হওয়ার কারণে আমি যাইনি ওনাদের সাথে। আমি স্বপ্নে দেখছি কে একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে এক ভয়ঙ্কর গলায় বলছে। কি ভাষাগুলো ছিল ঠিক এমন আমি বুঝতে পারিনি। অনেকটা গা মুজ এরকম টাইপের, ঠিক বিজাতীয় ভাষা, যেটাকে আসলে কোনো ভাষায় রূপায়িত করা যায় না। যেসব ভাষা আমার কাছে কোনো মানে নেই এবং এটি কোন দেশি ভাষা সেটিও আমি বুঝতে পারছি না। ঠিক তারপরেই আমি শুনতে পাই আবারও কে জানি আমার বাম পাশে এসে কর্কশ গলায় কি যেন বলছে এবং তারপরে বলছে, যাব, নিয়ে যাব, তোকে ফল ভোগ করতেই হবে। এবং সে বলছে যে ফুল জন্মানোর আছে ওইটা আমাদের নামে লিখে দিয়েছে, পারলে ঠেকাস। এর মধ্যে কলিং বেলের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আমার শাশুড়ি। উনি বাসার ভেতরে ঢুকতে ঢুকতে আমাকে বলেন, কিছু বলছিলে? বললে তো বলবে, তুমি আমার কথা বোঝনি। আমার শাশুড়িকে কিছু জিজ্ঞেস করতে যাব, এর মধ্যে আবারও বেয়ে বেঁচে উঠে গেট খুলে দেখি লয়াল এসেছে। ও বলতে ভুলে গেছি, লয়াল আমার হাজবেন্ড। বেশ সুখেই আমার দিন কাটছিল, সবকিছু ভালোই চলছিল। সুখ দুঃখ এসব মিলিয়েই তো মানুষের জীবন। লয়াল বাসায় ঢোকার পরে আমি তাকে পানি দিই এবং বলি, ফ্রেশ হয়ে নাও। এসব কিছুর পরে আমরা রুমে চলে আসি এবং ঘুমিয়ে পড়ি। স্বপ্নে কি শুনছি আমার শাশুড়ি বলল সে আর কিছুই মনে করতে পারছে না। তারপর কোন একদিন ভর দুপুরবেলা আমি ঘুমিয়ে আছি এবং আমি সেম আবারও একই স্বপ্ন দেখি এবং শুনতে পাই একই ধরনের কথা। আমি দেখি যে কেজন আমার কান কামড়ে খাচ্ছে। আমি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছি। এসবের মাঝে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি আমার কান দিয়ে রক্ত ঝরছে। তখন আমি দেখি আমার জানলা দিয়ে কে যেন উকি দিচ্ছে। আমি উঠে জানলার কাছে যেতেই সে দৌড়ে পালালো। আমি উঠে আমার স্বামী বাসায় আছে কিনা আমি দেখতে যাই এবং দেখি যে সে আছে এবং তাকে সবকিছু খুলে বলি। সে বলে, এই সবকিছুই না, তোমার মনের ভুল। এবং আমি যখন তাকে চরম ভাবে বলি আমার কানে দিয়ে রক্ত ঝরছে সেই কথা, সেখানে ক্ষত দেখাই, তখন সে বলে, আরে ধুর, এসব আমাকে বলো না তো, আমার কিছু ভালো লাগে না। এমনিতেই অফিসের চাপ, তারপরে বাসায় এসে খ্যাটখ্যাটানি। আমি আর কিছু বলি না। আমাদের সংসারের মধ্যে আসলে হরহামেশা এমন চলছিল। আমার স্বামী লয়াল আমার সাথে ঠিক মতো কথা বলতো না, আমাকে কেয়ার করতো না, কিছু বললেই এমন করত। সুখে ছিলাম, তবে বিয়ের 2 বছর পরে এমন অবস্থা। আমি অনেক অবাক মানুষটাকে দেখে। কথায় কথায় গায়ে হাত তুলত। এখন আপনারা বলতে পারেন, এইসব কথা আমি আমার শাশুড়িকে এইসব কথা কেন বলিনি? আসলে আমার শাশুড়ি আমাকে মোটেও পছন্দ করত না। আমি একজন ভিন্ন ধর্মের। সে বলতো আমি তার ছেলেকে বিপথে নিয়ে গিয়েছি টাকার লোভ দেখিয়ে। আমি আছি আমার রুমে, লয়াল কাজ করছে তার কাজের ঘরে। হঠাৎ ঘুম ভাঙতে দেখি আমার পাশে ভয়ঙ্কর পুতুল শুয়ে আছে। পুতুলের চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। সেই পুতুলের চোখের আগুনের আলোতে আমার অন্ধকার রুম আলোকিত হয়ে গেছে। আমি চিৎকার করি সেটাকে দেখে এবং আমি দেখি পুতুলটা আমার গলা টিপে ধরতে আসছে। আমি চিৎকার করছি, লয়াল, লয়াল, মম, মম, আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে। তারপরে লয়াল আসে এবং কি হয়েছে আমি তাকে বলি এবং সে বলে, পুতুল। সে রুমে লাইট জ্বালায় এবং দেখে সবকিছু স্বাভাবিক। পরে লয়াল আমাকে এসব কিছুর জন্য আবারও মারে এবং বলে, মাঝরাতে ফাজলামি করছো নাকি? আমার সাথে প্রতিনিয়ত এই ঘটনা ঘটতে থাকে। আমি খেতেও পারতাম না, ঘুমাতেও পারতাম না। এদিক দিয়ে আমার শাশুড়ি প্রতিদিন আমাকে কথা শোনাতো, আমার বাচ্চা হয় না, আমি কুফা। যিশু আমাকে এইসব শাস্তি দিচ্ছে আমার পাপের জন্য।
আমি যিশুর উপাসনা করি না, আমি আজ পর্যন্ত মা ডাক শুনতে পাইনি। আমি 3 বার মেয়ে সন্তান জন্ম দিয়েছি, কিন্তু মৃত। আমার শাশুড়ি আমাকে বলতো, ছেলে সন্তান জন্ম দিতে পারো না, মেয়ে সন্তান জন্ম দাও বলেই তো বারবার মৃত হয়। আমি আজ পর্যন্ত লয়ালকে বাবা ডাক শোনাতে পারি নাই বলে ওর আর আমার মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি প্রায় সেই পুতুলটাকে দেখি এবং অনেক ভয় পাই। আমার শাশুড়ি আমাকে পাগল বলে। আমি আমার স্বামীকে বলি ডিভোর্স দিয়ে দিতে। আমার মা আমার সাথে কথা বলতো না। আমি একদিন আমার মাকে ফোন দিই এবং শুরু থেকে সব ঘটনা খুলে বলি। আমার মা বলে ভালো একজন হুজুরের কাছে যেতে, কিন্তু আমি কোথাও কোনো হুজুর পাই না বলে আমি একটা চার্চে একটা ফাদারের শরণাপন্ন হই এবং ওনাকে গিয়ে সব বলি। ফাদার আমাদের বাসায় আসতে চায়, আমার সব কথা শুনে, এবং আমি কোনোদিন সুযোগ বুঝে বাসায় কেউ ছিল না, ফাদারকে বাসায় নিয়ে আসি। ফাদার আমাদের বাসায় আসার পরে উনি আমার বিছানা থেকে 17টা তাবিজ বের করে এবং আমাকে একটা নাম না জানা ফল খাওয়ান তিনি। সেই ফল খাওয়ার পরে আমি বমি করি এবং আমার ভেতর থেকে বমির সাথে ছোট 3 ইঞ্চি পুতুল বের হয়। তারপরে উনি আমাকে পানি পান করান এবং তিনি যেটা বলেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শাশুড়ি নাকি আমাকে ডেভিডের সাহায্যে ব্ল্যাক ম্যাজিক করেছে যাতে আমার ছেলে বাচ্চা না হয় এবং আমার বাচ্চা হলেও সেগুলো যেন মৃত হয়। পরবর্তীতে যে আমি এগুলো স্বামীকে বলি সে বিশ্বাস করে না এবং সে বলে আমি তার মাকে খারাপ প্রমাণ করার জন্য এগুলো বলছি। ব্ল্যাক ম্যাজিকের শিকার আমি। এখনো আমার চিকিৎসা চলছে ফাদারের কাছে। এর মধ্যে চলছে আমার জীবন। আমি আমার পরবর্তী আপডেট জানবো। সবাই আমার জন্য দোয়া করবেন। জানি না ঠিক কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। লেখায় অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনি আপনার সমস্যা কাটিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেইটাই চাইবো আমরা, এবং আপনার সমস্ত সমস্যার সমাধান যেন হয়ে যায় সেটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আপনি ভালো থাকুন। আর যারা শুনলেন তাদেরকে বলবো তারাও দোয়া করবেন এবং আমাদেরকে সেই সাথে ঘটনাও পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দেবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি। আপনি এত সমস্যার মধ্যেও ভূত.com শুনেন এবং ভূত.com ঘটনা পাঠানোর কথা চিন্তা করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে আপনার কাছ থেকে আরো আপডেট জানবো, আপনার ঘটনা সম্পর্কে জানতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবি? লুকোচুরি? You will never be alone. Boot.com. Fear returns with Russell. শেষে যে ঘটনাটি শুনলাম সে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তনিমা। তনিমা ঠিক পাঠাননি, একজন শুনেছেন এবং তিনি লিখেছেন। আমি তনিমাকে তারপর ধন্যবাদ জানাই যে তিনি নিশ্চয়ই ভূত.com এটা প্রচার করা হবে জেনেই তিনি শেয়ার করেছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এই ঘটনাটি আমাদের কাছে যিনি লিখেছেন যেভাবে লিখেছেন আমি সেভাবেই শেয়ার করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সোহেল। আমি অনেক দিন ধরে আপনাদের সাথে আছি। আমার বাসা গাইবান্ধা, পলাশবাড়ি থানা। আমি, আমার বড় ভাই, আমরা দুজন কবিরাজ। প্রথমে আমাদের সম্পর্কে কিছু বলি। আমার বয়স 16। আমি একজন স্টুডেন্ট। হঠাৎ করে আমি কিভাবে কবিরাজ হলাম তার কিছু ভয়ঙ্কর নির্মম কাহিনী বলবো। তবে আমি কবিরাজ হওয়ার আগে আমার বড় ভাই কবিরাজ হয়েছে। আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। নির্মম ভয়ঙ্কর দুনিয়ায় ঘটনা ঘটে চট্টগ্রাম CEPZ এলাকায়। দিনটি ছিল 2020 জুলাই মাসের 13 তারিখ। তখন রাত 8টা বাজে। রোজকার মতো খাওয়ার পর আমি শুয়ে পড়ি আর ভাইয়া ফোন দেখছে। হঠাৎ আমার পাটা গিয়ে ভাইয়ের কোমরে লাগে। তখনই শুরু হয়। ভাই আমাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার পা লাগিয়েছিস, তোকে আমি মেরে ফেলবো। এই কথা বলে সে আমার গলা চেপে ধরে, এত জোরে ধরে যে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। তার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। দেখি ভাইয়া অনেক বড় একটা জিহ্বা বের করে আছে আমার দিকে। সেও দেখে আমি খুব ভয় পেয়ে যাই।
তখন আমাকে বলছে, তোর এত বড় সাহস হয় কিভাবে? আমি আর দেরি না করে আম্মুকে ডাকি। আম্মু ঘরে এসে দেখে আমাদের ঘরে যে সব জিনিস ছিল অর্ধেক ভাঙা। আম্মু আমাকে বলে, তোরা কি করছিস? তখন ভাইয়া বলে, ও না, আমি করছি। কিন্তু কেন? আমার রক্ত লাগবে। আমি তো শোনার পর জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমার রুমে অনেক মানুষ, ভাইয়াকে ধরে রেখেছে তারা। তারপর আমার বাসাতে একজন লোক ছিল যে হয়তো কিছু জানে, যাকে আমাদের রুমে নিয়ে আসা হয়, এবং কিছুক্ষণ পর আমার ভাই সে আমাদের কিছু না জানিয়ে চলে যায়। কবিরাজি শুধু একটা কথা বলে, একে বাঁচানো সম্ভব নয়। তারপরে আমরা ভাইয়াকে নিয়ে বাড়িতে আসব, কিন্তু কোনো গাড়িতে আমাদের নিয়ে আসতে চায় না। অনেক কষ্টের পর ডাবল ভাড়া দিয়ে একটা গাড়ি পাওয়া যায়। ততক্ষণে ভাইয়ার অবস্থা শেষ এবং আমার ভাইয়া এবং আমরা সবাই গাড়িতে উঠে বসি। বসার কিছুক্ষণ পর ড্রাইভার আসে। ভাইয়া ড্রাইভারকে কাছে ডেকে বলল, এই ড্রাইভার, গাড়ি চালাতে পারো তো? মাঝে একটি কথা ভাইয়ার সাথে বলল এবং সেটা গলাটা কেমন একটু পরিবর্তিত, কেমন জানি ভারী গলা। গোটা রাস্তায় একটা কথাও বলেনি ভাইয়া, শুধুমাত্র একটি কথা বলেছিল, সেটি হচ্ছে যে একটি ছেলের জন্য গাড়ির সবাই বিপদে পড়বে। এদিকে আমার নানু একজন ফকিরের বাড়িতে যায়। আমরা রাস্তায় কি করছি, একটু পর আমাদের সব কথা সে ফোনে বলে। আমি কিছু বুঝতে পারছি না এসব কি। ভাবতে ভাবতে হঠাৎ আমি দেখি যে আমরা সবাই অ্যাক্সিডেন্ট করে বসি। 3 জন লোকের মাথা ফেটে যায় আর ড্রাইভার গাড়ি থেকে নেমে ভয় পেয়ে চলে যায়। বাচ্চা আর মহিলা সবাই কই, সবাই খোঁজে। তখন ভাইয়া বলে, এই তুই কি করছিস বল? ওরা কেউ মানুষ না, শুধু একটা ছায়া, ছায়া ছিল, ছায়া। তারপর আমরা বাড়িতে আসি। আসার কিছুক্ষণ পর একজন কবিরাজ আসেন। কবিরাজ দেখে বলেন, আমি এই কাজ করতে পারবো না। এরপরে আমরা অনেকবার বলার পরে সে বলে যে এটা কোনো সাধারণ জিন নয়, এটা হচ্ছে শ্মশানের জিন, আমি এই কাজ করতে পারবো না। তার কিছুক্ষণ পর কবিরাজ আসেন। উনি দেখার পর বলেন, আমি সাময়িক সময়ের জন্য পারবো। তারপর উনি চলে যান। আমরা আরেকজনকে নিয়ে আসি। তাকে দেখে ভাই বলে, তোরা কেউ পারবি না। এদিকে 21 দিন পার হয়ে যায়। এর মাঝখানে 23 ঘন্টায় 11 জন লোক লাগে ভাইয়াকে ধরে রাখার জন্য। সবাই তো সবসময় পাশে থাকে না, কিন্তু আমি 24 ঘন্টা সাথে থাকি। সে আর আমি একদিন ঘুমিয়ে আছি। দেখি ঘুমের মাঝে আমার বড় ভাই একটা নদীর ভিতরে দাঁড়িয়ে আছে। দূর থেকে একটা বাঁশির ভয়ানক সুর বেজে আসছে, সাথে 3 জন লোক। দেখতে অনেকটা, 2 জন সাদা দাড়ি আর জুব্বা পরা, আর একজন এত কালো, পৃথিবীতে এত কালো কিছু হয় না। আমরা পানিতে দাঁড়িয়েছিলাম। তারা 3 জন আমাদের খুব কাছে এসে দাঁড়িয়ে থাকে। বলে, আচ্ছা কাকে খাবো বল? আমি কিছু বলার আগেই ভাই বলে, আমাকে খাও, ওকে যেতে দাও। ওরা তাই করে। আমার সামনে ওরা 3 জন ভাইয়া ঘাড়ে কামড় দেয়। ভাইয়া এত কান্নাকাটি করছে আর ওদের বলছে ছেড়ে দাও। আমার সামনে ওরা ভাইয়াকে খেয়ে ফেলে। আমি কিছু করতে পারলাম না। তারপর ওই কালো লোকটা বলে, এবার সে নাকি আমাকে খাবে। তখনই ফজরের আজান দেয়। আমরা কোথায় যেন হারিয়ে যাই। আমি ঘুম থেকে উঠে দেখি ভাই আমার পাশে নেই। আমি সবাইকে ডেকে বললাম, ভাই কই? আম্মু বলে, ঘরে নাই। আমি বললাম, না, আমি রাতের স্বপ্নের কথা তখনও বলিনি। আমরা সারা গ্রাম খুঁজে ভাইয়াকে কোথাও পাইনি। এক ফকিরকে বাড়িতে নিয়ে আসা হয়। সেই ফকির বাড়িতে এসে বলে, আপনার ছোট ছেলে সব জানে। আমি ওই রাতের কথা কাউকে বলিনি, কারণ ওই 3 জন লোক আমাকে বলেছে যদি আমি কিছু বলি তাহলে আমার ছোট বোন তাকে আর পাওয়া যাবে না। এই ভয়ে আমি কাউকে কিছু বলিনি। হঠাৎ একদিন স্বপ্নে দেখি আমি সেই নদীর ধারে দাঁড়িয়ে আছি, আর সেই ভয়ানক বাঁশির সুর। আমার শরীরে যত লোম ছিল সব কাটার মতো দাঁড়িয়ে গেল। আমি দেখি সেই 3 জন লোক এবং তার সাথে আরো একজন বেশি, এবং তারা আমাকে আবারও সেই একই কথা বলে আগের মতো। এবং একটু পর সব ঠিক হয়ে যায়। তারা আমার হাত কামড়াতে চায়, কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। এরকম 3 মাস পেরিয়ে যায়। আমি আরেকটা স্বপ্ন দেখতাম, রোজ সোমবার করে। এদিকে আমরা ঘুমাতে পারতাম না। হঠাৎ এক সোমবার আসে, আমি ভয়াবহ কান্না করছি এই ভেবে আজ কোথায় কি হবে এবং আবারও সেই বাঁশি সুর হবে কিনা, সেই লোকগুলো আসবে কিনা, এই ভয়ে আমি ঠিক ঘুমাতেও পারছি না। এবং আমি হঠাৎ করে এক সোমবারে দেখি যে ওই লোকগুলো আর আসেনি। এবার আসলো আমার প্রাণের বড় ভাই। ওকে দেখে আমি খুব খুশি হই। ও আমাকে বলে যে কালকে বাড়িতে যাব। আমি বললাম, কিভাবে যাবে? সে বলল সে নাকি আমাকে নিতে আসবে। ও বলল, বাড়ির পেছনে দাদুর কবরের পাশে যে কুয়াটা আছে, আমি ওইখানে থাকবো, কালকে ফজরের আজানের পরে পেয়ে যাবি। আমি ঠিক সময় ওখানে যাই এবং মাকে নিয়ে যাই। গিয়ে দেখি ভাইয়া ওখানে পড়ে আছে, পুরো শরীর সাদা হয়ে আছে, মনে হচ্ছে অনেক দিন পানিতে ছিল। আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। আসার পর আমরা সব জানতে চাই এবং সে তখন আমাদেরকে শুধু একটা কথাই বলে। সেই একটা কথার মাঝেই লুকিয়ে আছে পুরো ঘটনা। আজ এইটুকু থাক, বড় কাহিনী পরে শোনাবো।
থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার কথা, আপনার লেখাটা খুব অসংলগ্ন। বুঝতে পারছি আপনার ঘটনাটি খুব চমৎকার, কিন্তু কেন যেন গুছিয়ে লেখাটা হয়ে ওঠেনি। সুতরাং পড়তে খুব কষ্ট হয়েছে এবং বুঝতেও খুব সমস্যা হয়েছে। আমি জানি যে বাকি ঘটনা যেটা শুনবো যে আপনার ভাইয়ের সাথে কি হয়েছিল সেটা আরো ইন্টারেস্টিং হবে। আমরা জানতেও চাই আপনি কিভাবে কবিরাজ হলেন, কেন সেই ঘটনা। আপনি একটা শেয়ার করলেও ভালো করতেন, কারণ আপনার এই ঘটনার চাইতে আরো অনেক বড় ঘটনা আমরা পড়ি এবং পড়ে শোনাই। কিন্তু ঘটনাটা যখন পরবর্তীতে লিখবেন, আমার মনে হয় যে একটু সচেতনভাবে লিখতে পারলে খুব ভালো। আর না হলে আপনি প্লিজ কাউকে যদি ঘটনাটা শোনান এবং কাউকে দিয়ে লেখান তাহলেও হবে, যেভাবে আপনার সুবিধা হয়, বা আপনি রেকর্ডও করে ফেলতে পারেন। আজকে আমাদের বুঝতে সমস্যা হয়েছে এই কারণেই। এমন না যে আপনার ঘটনাটা খুবই চমৎকার, আপনি লেখেনও খুব চমৎকার, কিন্তু হয়তো কোনো অংশ আমার কেন যেন মনে হয় বাদ পড়েছে, বা আমার লেখার মাঝখানে কোনো একটা মিস্টেক ছিল, হয়তো সফটওয়্যারের বা কোনো একটা কিছু। একটু প্লিজ আমাদের ঘটনা পাঠাবেন, আমরা খুব ইগারলি ওয়েট করছি আপনার ঘটনার জন্য। আপনি ভালো থাকবেন এবং আপনার কবিরাজ হওয়ার ঘটনা সত্যিই আমরা জানতে চাই, সত্যি 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 আমরা জানতে চাই। আপনার ভাইয়া এখন কেমন আছেন সেই ব্যাপারটাও জানতে চাই। আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনাদের ঘটনার জন্য অপেক্ষা করব। আশা করছি আপনারা খুব দ্রুত আমাদের ঘটনা পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. Put.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আরো একবার ফিরে এলাম আরো একটা অডিও ক্লিপ নিয়ে। আফনান ভাইয়ের ঘটনা আমরা শুনিয়েছিলাম, এইবার আরো একটা অডিও ক্লিপ আপনাদেরকে শোনাবো। আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা সবসময় আপনাদের সাথে থাকতে চাই, সবসময় আপনাদের আনন্দ দিতে চাই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ভাই। তো ভাই, আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া। ভাই, আমি আব্দুর রউফ বলছি, সাতক্ষীরা শ্যামনগর আটুদিয়া হাওলভাঙ্গা গ্রাম থেকে। তো ভাই, আমার ছোটবেলায় আমি তখন বুঝি আর কি, আমি ক্লাস অনে পড়ি সম্ভবত। তো ওই সময় আমাকে আমার উপরে জিনের দৃষ্টি ছিল। রাত্রে আর কি আমাকে ওই জিনে উঠাইয়ে নিয়ে যেত, কিন্তু আমার বাড়ির বাইরে কখনো বের করতে পারে নাই, কারো না কারো চোখে আমি পড়ে যেতাম। তো আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটা আমার মায়ের মুখ থেকে শোনা, আমার সঙ্গে ঘটে যাওয়া। তো আমি অনেক ছোট তখন, তবু আর কি মানে চলতে পারি, তবে আমার বোধ শক্তি আসেনি। তো আমার নানারা আমাদেরকে নিয়ে গেছে পৌষ মাসের পরে। তো নানাদের বাড়িতে গেছি আমরা। তো পিঠা তৈরি করছে সন্ধ্যাবেলা বিকেল বেলা আর কি। তো আমার আম্মা পিঠা তৈরি করছে। আমি পিঠা তৈরি করছে যে ভাই, আমাদের এলাকায় বলে তেলের পিঠা, মানে তেলের উপরে পিঠা, মানে চাউলের গুঁড়ার সঙ্গে মানে গুড় মিশিয়ে আর কি পিঠাটা তৈরি করে। তো আমার যখন তৈরি করছে আমি পাশে বসে আছি। তো পাশে বসে আছি, হঠাৎ ওই পিঠা যখন আর কি ফুলে উঠছে, আমি আমার ডান হাত দিয়ে ওই গরম তেলের কড়াইয়ের ভিতরে হাত দিয়ে ওই পিঠা উঠাইছি। তো সাথে সাথে পিঠা মানে হাত দেওয়ার পরে আমি তো মানে সেন্সলেস হয়ে গেছি। যাওয়ার পরে আর কি আমার খালু ছিল একজন খুব বড় মাপের গুণী এবং কবিরাজ। তো ওনারা ডেকে নিয়ে আসা হলো। তারপরে আমার হাতে কি তেল দিলেন যেন, ওই সময় গুলি মাছের তেল বলে একটা কথা ছিল। গুলি মাছ আমাদের এলাকায় নদীতে পাওয়া যায়। ওই মাছের তেল দিল, দেওয়ার পরে নাকি আমি স্থির হয়ে গেছি, আমি জ্বালা যন্ত্রণা করছে না আর কি, আমি তো বলতেই পারি। তো রাত আর কি পিঠা টিঠা তৈরি করার পরে রাত্রে ঘুমাই আছি আমি। তো রাত 11টা-12টার দিকে আমার প্রশ্ন আছে। ভাই, একটু বলে রাখি, শীতের রাত, চাঁদনি রাত,
প্রচন্ড কুয়াশা পড়তো ওই সময় আমাদের গ্রামে। তো আমার প্রস্রাব লাগছে, লাগলে আমার আম্মারে ডাকছি, আম্মা আমারে প্রস্রাব করাতে বাইরে নিয়ে আসছে। ভাই আরেকটু বলে রাখি, আমার আম্মার যখন 9 মাস বয়স তখন আমার নানি মারা যায়। তো আমার আম্মা ছিল মানে এতিম বললেই চলে, তবু আমার নানা আমার আম্মার খুব খুব ভালোবাসত। এবং আমার যে পরে যে নারী, আমরা কখনো বুঝতে পারিনি যে আমাদের আপন নারী না, এত ভালোবাসতো আমাদের। তো আমার আম্মা আমাকে প্রস্রাব করাতে নিয়ে গেছে বাইরে। তো আমাদের নানাদের বাড়িটা ছিল পশ্চিমে সদর, পশ্চিম দিকে, আর পূর্ব দিকে হলো মাঠ, আর পূর্ব দিকে বাড়ির পিছনে, অনেক পিছনে কবরস্থান। কবরস্থানের পাশে একটা কুল গাছ ছিল। তো আমার ওই বাড়ির পিছনে আমাকে প্রস্রাব করাতে নিয়ে গেছে। তো আমি প্রস্রাব করছি, আর আমার আম্মা পূর্ব দিকে তাকিয়ে দেখে যে কুয়াশার ভিতর থেকে একটা সাদা কাপড় পরা মহিলা, ঘোমটা মুড়ি দেয়া, আমাদের দিকে হেঁটে আসছে। আর আমার দিকে আমার আম্মা দেখছে, দেখার পরে আমার আম্মা যে আমার হাতটা ধরছে। আমার আম্মা যখন হাতটা ধরছে তখন অলরেডি আমার পাশেই চলে আসছে, আমাদের পাশেই চলে আসছে। তো পাশে আসার পরে আমার আম্মারে বলছে যে তোর ছেলে আমাকে দিয়ে দে। অনেকদিন ধরে আমি ওকে নিয়ে যাবো, কিন্তু আমি সুযোগ করতে পারি না, কিন্তু আজ সুযোগ পেয়েছি, আজ তোর ছেলে আমারে দিয়ে যাওয়াই লাগবে। তো এভাবে বলছে, আর আমার দিকে হাত বাড়াচ্ছে আর কি। তো এমন সময় আর কি আমার আম্মা চিল্লাই উঠছে, চিৎকার দিয়ে উঠছে। তখন বাড়ির ভিতর থেকে আমার নানা, আমার আব্বাও ছিল নানার বাড়িতে, সবাই বেরিয়ে আসছে। এসে দেখে এমন দৃশ্য আর কি। তো আমার আব্বা বা আমার আম্মা যখন, আমার আব্বা বা আমার নানা যখন আসছে, তখন আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে গেল। তারপরে আর কি আমার ওই খালুকে ডাকা হলো, খালু এসে ঝাড়ঝুপ করে সেখান থেকে সুস্থ। কিন্তু ভাই ঘটনা এখানেই শেষ নয়। আমি যখন ছোটবেলায় হাঁটতাম তখন আমার পিছু পিছু, আমি যেন বুঝতে পারতাম কেউ আমার পিছু পিছু হাঁটছে, ঘাড় ফিরে তাকালে কাউরে দেখতাম না। তো এইভাবে আস্তে আস্তে যখন আমি একটু বড় হয়েছি, তখন আমার প্রথম সিমটমটা হলো যে আমার রাতে আমি যখন ঘুমিয়ে যাই, যখন ঘুমটা পরিপূর্ণ হয়ে যায়, তারপরে যখন একটা অবস্থায় আসে যে আমি জেগে গেলাম, এমন একটা অবস্থা, তখন আমি জাগি না। তো সে সময় আর কি ভাই আমি বুঝতে পারি, রাত হোক দিন হোক, যখন আমার এই অবস্থাটা হইতো তখন আমি বুঝতে পারতাম। আমার পাশে কেউ কথা বললে আমি বুঝতাম। তো আমার এসে কালা জিন যেটাকে বলে, ওই কালা জিনে আমাকে ধর। তো ভাই আমি বলবো কি, কাউরে যদি এই দিনে না ধরে থাকে তাহলে সে বুঝবে না যে সে যে কি যন্ত্রণা। মানে মনে হয় যে আমি মরেই যাচ্ছি, আমার দম বন্ধ হয়ে গেছে, আমার গলা দিয়ে স্বর উঠছে না, আর আমার শরীরে একটা অঙ্গ নড়ানোর ক্ষমতা থাকে না। তো কিছুদিন পরে আর কি মানে এমন হতেই আছে। তো হঠাৎ একদিন আমার রাত্রে ঠিক সেম অবস্থা, আমি আমার রুমে শুয়ে আছি, তো আমাকে ধরছে আর কি। আমার রাত্রে বলছে যে তুই ওখানে যাস না, তোর কিন্তু খুব উৎপাত করছে, আমি দেখছি বাড়ির ভিতরে এসে রাত্রে উঠান দিয়ে হাঁটাচলা করে, তুই আর যাস না, ওখানে শুস না। কিন্তু আমি আমার আম্মার কথা না শুনে আমি নিজে শুয়ে আছি। তো এমন অবস্থায় আমার সেম ওই রাত্রে ওইভাবেই ধরছে। ধরার পরে ভাই আমি সে রাত্রে কোনোভাবে আমার ডান পাটা দেখলাম যে আমার ডান পাটা আমি নাড়াতে পারছি, শরীরের আর কোনো অঙ্গ আমি নাড়াতে পারছি না। তো আমার বুকের উপরে শুয়ে আছে এরকম দুই হাত
2 হাতের মতো একটা অবয়ব, কালো মেঘের মতো। কালো কি কালো, সে কালোর কথা আমি বলতে পারবো না। তো আমি আমার ডান পাটা দিয়ে মানে লাথি মারছি ওর গায়ে, তা মানে লাথি খেয়ে ও দেয়ালের গায়ে যে ঠাস করে শব্দ হয়েছে। তো আমি উঠে গেছি, উঠে যেয়ে আমার কাছে টর্চ থাকতো ভাই, আর আমাদের ওই সময় আমাদের গ্রামে কখনো মানে কোনো বিদ্যুৎ পৌঁছায়নি। আমি টর্চ মারছি, মারার পরে দেখলাম যে কিছুই না। তো আমার প্রস্রাব লাগছে, তো আমি প্রস্রাব করবো বলে দরজাটা খুলছি। ভাই আমি বলে রাখি, সেদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদের রাত, আর সেটা আষাঢ় মাস, পরিষ্কার আকাশ। তো আমি দরজাটা খুলছি, এমতো অবস্থায় মানে আমার দরজাটা যখন আমি খুলছি, মানে কালো একটা কুকুর। তো কুকুর আমাদের বাংলাদেশের কুকুর কেমন, কতটা বড় বা কি কেমন সেটা তো সবাই জানে। তো ভাই আমার মনে হলো যে কুকুরটা একটা গরুর যে বাছুর থাকে না, বাছুর 1 বছর বয়স হয়ে গেলে যেমন বড় হয়, এমন একটা কুকুর, আর 4 হাতের মতো লম্বা, এমনটা দেখাচ্ছে। তো কুকুরটা কালো কুকুরটা আমি যেই দরজাটা খুলছি এমনি হাউ করে আমার দিকে মানে লাফ দিয়ে উঠছে। তো ভাই আমি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে গেছি। সেন্সলেস হয়ে যখন পড়ছি, দাম করে একটা শব্দ হয়েছে আমার ঘরের ভিতরে। তো আমার মা জেগে গেছে যে শব্দটা কোথা থেকে আসে। আমার মা বুঝতে পারছে না, তো মা ওইভাবে জেগে শুয়ে আছে। তো এভাবে আধা ঘন্টার উপরে আমি জ্ঞান হারিয়ে পড়ে আছি। এর ভিতরে আমার বাড়ির ভিতরে 2টা আলো ঘুরতে আছে, মানে আলো 2টার মানে বড়, সেটা আর কি স্বাভাবিক আলো তো নয়, অনেক বড় আর কি, ঘুরতেছে আর ফিসফিস করে কথা বলছে। তো আমারে নিয়ে আমাদের উঠানে গেছে। আমাদের উঠানে আমার মাথাটা উত্তর দিকে আর পাটা দক্ষিণ দিকে, আমি পড়ে আছি। তো মা বলে ফিসফিস করে কথা বলে কি, তো বলছে মা তো জানে যে বাড়িতে সমস্যা আছে, এটা তো আর কি, মা কিছু মনে করছে না, যাই হোক। তো আমি আধা ঘন্টা 45 মিনিট পরে আমি যখন সেন্স ফিরে পাইছি, আর ভাই আসলে আমার সেন্সটা ফিরে পাওয়ারও একটা কারণ আছে। আমি যে উঠানে শুয়ে আছি, উঠানে হালকা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, হালকা হালকা পানি আছে। তো আমার শরীরটা যখন শীতল হয়ে গেছে, তখন অলরেডি আমি আস্তে আস্তে জেগে যাচ্ছি। তো জেগে যাচ্ছি, তো আমি মনে হচ্ছে যে আমি যেন মরে যাচ্ছি। আমি জেগে যাচ্ছি, অথচ মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, আমি আর পৃথিবীতে থাকবো না। তো এমন অবস্থায় আমার আম্মা মানে আমি তাকিয়ে দেখি যে আমি উঠানে শুয়ে আছি। আমি ভাবলাম যে আমি তো ঘরেই পড়ে গেছিলাম, এখানে আসলাম কি করে? চাঁদের রাত, চাঁদটা মাথার উপরে, মানে আমার চোখ বরাবর আমি যখন শুয়ে আছি, আমার চোখ বরাবর চাঁদটা। আমি সাথে সাথে জেগেই আমার আম্মারে ডাকছি, আম্মা বলে চিল্লাইছি। আম্মা তখন বলছে যে আমার বাবারে নিয়ে গেল, মানে তার আগে তো আমার আম্মা বুঝছে যে বাড়ির ভিতরে কথা। আমার আম্মা দরজা খুলে এসে দেখে যে আমি কাদায় পড়ে আছি। তখন ভাই আমাকে উঠানোর পরে আমার ওই রাত্রে গোসল দিল, দিয়ে আর ওইভাবে থাকতে দিল না। পরে আমি আমাদের ঘরে যেয়ে শুইলাম। তো সেদিনের ঘটনা এই পর্যন্ত। ভাই আমার আরো অনেক ঘটনা আছে, যা আমি লম্বা করতে চাই না, ছোট ছোট করে আমি অবশ্যই সবগুলোই পাঠাবো। তো ভাই এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে প্রচার করেন, আর সবাইকে আমার সালাম দিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে শেষ হয়ে গেল আমাদের আজকের এপিসোড ভূত.com এর। এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানাতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে আমাদের লিখে পাঠাতে হবে, এবং আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। সেটা আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.shadin, সেখানে আপনারা ইনবক্স করে আমাদেরকে জানাতে পারেন যে আমাদের আজকের এপিসোডটি
আপনাদের কেমন লাগলো। এবং সামনে আমার কাছে অগাস্টে কিছু ঘটনা আছে। অগাস্ট মাসটি কেন আমার জন্য ইম্পর্টেন্ট কে বলতে পারবেন? অগাস্টের মাঝামাঝি সময় একটা দারুণ ঘটনা ঘটেছিল আমার জীবনে, সেটা লিখে আমাদেরকে জানিয়ে দিন এবং সেটা লিখে আমাদের ফেসবুকের ইনবক্স করতে পারেন এবং আমাদেরকে লিখতে পারেন। আমাদের সাথে আপনারা আজকে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি নিচেও লিখতে পারেন। আমরা অপেক্ষা করব আপনাদের লেখার জন্য, আমরা অপেক্ষা করব আপনার জন্য। কথা না বাড়িয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ঘুমাতে যান এবং সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। এই এপিসোডটি এপিসোড বিডি থেকে ডাউনলোড করা। এরকম আরো ভয়ের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা যখন শুরু করেছিলাম ভূত এফএম, তখন আমাদের ঘটনার ব্যাপার নিয়ে অনেক চিন্তা করতে হয়েছিল যে কোথা থেকে ঘটনা আসবে। একটা সময় মনে হয়েছিল যে বাংলাদেশে এত মানুষ, প্রত্যেকটি মানুষের যদি একটি করে ঘটনা থাকে তাহলেও সেখানে কোটি কোটি ঘটনা, এবং সেই কোটি কোটি ঘটনা দিয়ে কতগুলো এপিসোড চালানো যাবে তার কোনো হিসেব নেই। সেই জায়গা থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম এবং আজকে আমরা দেখছি যে আমাদের এই অনেক বছরের পথ পরিক্রমায় ভূত এফএম, ভূত.com, এখানে অসংখ্য মানুষ এসেছেন এবং তারা তাদের নিজেদের মেধার মাধ্যমে, তাদের বাচন ভঙ্গি সবকিছুর মাধ্যমে আপনাদেরকে মুগ্ধ করেছেন এবং তারা আপনাদের মাধ্যমে পরিচিত হয়ে উঠেছেন আপনাদের কাছে। আর সেই সাথে সেরকমই একজন মানুষ আফনান ভাই, যিনি অনেকদিন ধরে আমাদের ঘটনা বলছেন, আমাদের সঙ্গে আছেন। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি তার ঘটনায় চলে যেতে চাই। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভূত.com এর ঈদ স্পেশাল আয়োজনে আমার দুটি ঘটনা কিন্তু আমি ইতিমধ্যে শেয়ার করেছি। ঘটনাগুলো আপনারা আশা করি শুনেছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজ। তিনি বর্তমানে সরকারি চাকরি করছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার একটি গ্রামে। আর এই ঘটনাটি তিনি মূলত যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে ইলিয়াস। আর ঘটনাটি ঘটেছিল এই ইলিয়াস ভাইয়ের দাদার সঙ্গে। ইলিয়াস ভাইয়ের বাড়ি চুয়াডাঙ্গা জেলার গাইদঘাট নামক একটি গ্রামে। আর ইলিয়াস ভাইয়ের দাদার নাম হচ্ছে কুদ্দুস আলী। আর এই ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য এই হাফিজ ভাই ইলিয়াস ভাইয়ের আব্বার কাছেও গিয়েছিলেন। তো ইলিয়াস ভাইয়ের আব্বা অসুস্থ মানুষ, তো তিনি এই ঘটনাটির সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করেছেন এবং এই ঘটনাটির সাথে আরো অনেক কিছু গুছিয়ে বলেছিলেন যেটা ইলিয়াস ভাই ভালো করে গুছিয়ে বলতে পারেননি। তো ইলিয়াস ভাই এবং ওনার আব্বা যেভাবে হাফিজ ভাইকে বলেছেন ঠিক সেভাবেই তিনি ঘটনাটি শেয়ার করেছেন। ঘটনাটি এই 2023 সালের এপ্রিল মাসের 18 তারিখে তিনি সংগ্রহ করেছেন বলে আমাকে জানিয়েছেন। আর ঘটনাটির সাল হবে 1950 সাল বা তার আশেপাশের একটি সময়। তো ইলিয়াস ভাইয়ের দাদা কুদ্দুস আলীর সাথে যখন ঘটনাটি ঘটা শুরু হয় তখন তার বয়স ছিল 21 বছর, আর ঘটনা যখন শেষ হয় তখন তার বয়স ছিল 24 বছর। তো এই কুদ্দুস দাদা তখনও বিয়ে করেননি। ওনার মূল কাজ ছিল কৃষি জমিতে পানি দেওয়া। এই কুদ্দুস দাদার বোরিং ছিল, তিনি বোরিং দিয়ে কৃষি জমিতে পানি দিতেন। বোরিং বলতে সেচ দেওয়ার এক ধরনের মেশিনকে স্থানীয় ভাষায় বোরিং বলা হয়। আর এই সেচ পাম্প দিয়ে যেহেতু প্রচুর পরিমাণে পানি বের হয়, আর এটা দিয়ে পানি দিলে অল্প সময়ের মধ্যে এই কৃষি ক্ষেত ভরে যেত। ওই সময়টাতে কিন্তু এই সেচ পাম্প গ্রামে অ্যাভেলেবল ছিল না বললেই চলে, খুব কম ছিল। তো এই ইলিয়াস ভাই এবং তার আব্বার ভাষ্য মতে ওনাদের গ্রামে শুধু এই কুদ্দুস দাদারই বোরিং মেশিন ছিল। আর বোরিং এর ক্যানালগুলো একটা
নির্দিষ্ট জায়গা পর্যন্ত ইট দিয়ে পাকা করা ছিল, মানে যেদিক দিয়ে পানিটা যাবে। এরপরে মাটির ক্যানাল, যেটা আমরা এখনো দেখি বিভিন্ন গ্রামে, যে সেচ পাম্পগুলো যখন সেটা দিয়ে পানি বের হয়, কিছুটা পথ, সামান্য কিছু অংশ পাকা করা থাকে, এরপরে শুরু হয় মাটির ক্যানাল। আর যেই জমিতে পানি দেওয়া হবে ওই ক্যানালের একটা জায়গায় ফাঁকা করে দেওয়া হয়, সেই জমিতে পানি ঢুকে পড়ে, আবার নির্দিষ্ট সময় পর সেই ফাঁকা জায়গাটা আবার বন্ধ করে দিতে হয়, নাহলে কিন্তু পানি উপচে পড়ে ওই জমির আবার ক্ষতি হতে পারে। এই জন্য এই বিষয়টা খুব সুন্দর করে মেইনটেইন করাটাও একটা দক্ষতার ব্যাপার। তো এই কুদ্দুস দাদার যে বোরিং ছিল, এই বোরিং এর ক্যানালগুলো ছিল ইট দিয়ে পাকা করা এবং ক্যানালগুলো ছিল কিছুটা চওড়া, আর বোরিং ঘরটি ছিল 10 ফুট উঁচু করা এবং বোরিং ঘরের উপরে ছাদ করা ছিল। তো কুদ্দুস দাদা বোরিং বা সেচ পাম্প ছেড়ে দিয়ে রাত্রে ওই বোরিং ঘরের ছাদের উপরে বিশ্রাম নিতেন এবং পানি দেওয়ার পরিমাণ যদি বেশি হতো, মানে সময়টা যদি বেশি লাগতো, তখন উনি ঘুমিয়ে নিতেন। দেখা যাচ্ছে যে দীর্ঘ একটা সময় নিয়ে কোনো একটা জমিতে পানি দিতে হবে, তাহলে উনি যদি বুঝতে পারতেন যে এখানে অনেক সময় লাগবে, তাহলে উনি কিছুটা ঘুমিয়ে নিতেন আর কি। তো এভাবে উনি রেগুলার কাজগুলো করতেন আর কি। আর ছাদের উপর দাঁড়িয়ে উনি দেখতে পেতেন জমিতে ঠিক মতো পানি যাচ্ছে কিনা, কারণ সব জায়গায় তার পাকা ক্যানাল না, কিছু মাটির ক্যানাল ছিল, সেগুলো আবার ভেঙে যাচ্ছে কিনা এটাও কিন্তু ওই বোরিং এর ছাদের উপর থেকে তিনি খেয়াল করতেন, চাঁদের আলোতে বুঝতে পারতেন। আর ওই সময় ওনার হাতে টর্চ লাইটও থাকতো, ব্যাটারি চালিত টর্চ লাইট, সেই টর্চ লাইট দিয়ে উনি এগুলো দেখার চেষ্টা করতেন। তো কুদ্দুস দাদার বয়স যখন 14 বছর ছিল, তখন থেকেই মূলত এই বোরিং চালানো তিনি শুরু করেছিলেন এবং প্রায় 7 বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। কখনো কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনাই ওনার সঙ্গে ঘটেনি। এই যে রাতের বেলা তিনি থাকেন, সেখানে কোনো ধরনের প্যারানরমাল বিষয় ওনার সাথে কিন্তু ঘটেনি। আর এইবার আসি মূল ঘটনায়। কুদ্দুস দাদা একদিন বাড়ি থেকে এই সেচ পাম্প চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। তো উনি বাড়ি থেকে হেঁটেই বোরিং এ যেতেন। ওনার বাড়ি থেকে ওনার ওই বোরিং ঘরের দূরত্ব সর্বোচ্চ 30 মিনিটের পায়ে হাঁটা পথ। তো কুদ্দুস দাদার বাড়ি থেকে ওই বোরিং যেতে পথের মাঝখানে একটা বিশাল বট গাছ ছিল। কুদ্দুস দাদা একদিন রাতের খাবার খেয়ে ওই সেচ পাম্প চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে প্রতিদিনের মতো বের হয়েছেন। তো কুদ্দুস দাদা যখন বট গাছ থেকে একটু দূরে, তখন উনি খেয়াল করলেন কেউ একজন বট গাছের কাছে দাঁড়িয়ে আছে। তো কুদ্দুস দাদা কোনো চিন্তা ভাবনা ছাড়াই পথ এগোতে থাকেন। কুদ্দুস দাদা যখন বট গাছের কাছে পৌঁছান, তখন দেখেন সুন্দর পোশাক পরিহিত বয়স্ক একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে, এবং হঠাৎ করে বয়স্ক লোকটা কুদ্দুস দাদাকে সালাম দিয়ে ওঠেন। সাধারণত যেটা হয় সেটা হলো যে মুরব্বীদেরকেই ছোট মানুষরা সালাম দিবেন, মানে বয়োজ্যেষ্ঠরা সালাম পাবেন, এটা আমাদের সমাজের একটা রীতি। কিন্তু হঠাৎ করে ওই মুরব্বী তাকে সালাম দিয়ে উঠেছেন। মূলত কুদ্দুস দাদাই সালাম দিতে যাবেন, তার আগেই ওই বয়স্ক লোকটি তাকে সালাম দেন। তো কুদ্দুস দাদা ওই বয়স্ক লোকের সালামের উত্তরও দেন। তো কুদ্দুস দাদা মনে মনে ভাবেন, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর পোশাক পরিহিত, ওনাকে তো আগে কখনো দেখিনি। আর তখন তো এক গ্রাম থেকে আর একটা গ্রামের দূরত্ব ছিল অনেক, লোকজনের ঘর বাড়িও ছিল কম। তো উনি চিন্তা করেছেন যে উনি হয়তো অন্য কোনো গ্রামে যাচ্ছেন, বয়স্ক মানুষ হয়ে গেছে, মানে বয়স্ক, তারপর আবার রাত হয়ে গেছে, এই জন্য বট গাছের এখানে উনি বিশ্রাম নিচ্ছেন। কারণ গ্রামের মানুষ কিন্তু বট গাছের নিচে বিশ্রাম নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ বট গাছের নিচে বিশ্রাম নিলে এক ধরনের খুব সুন্দর অনুভূতি জন্মায় শরীরের মধ্যে। তো কুদ্দুস দাদা মনে মনে এইগুলো ভাবছেন, কিন্তু উনি কোনো কথাবার্তা না বলেই জাস্ট খালি সালামের উত্তর নিয়েছেন, ওই বোরিং ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। উনি অল্প একটু হাঁটার পর কুদ্দুস দাদা খেয়াল করলেন যে ওনার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। তো উনি পেছন ফিরে তাকিয়ে দেখেন ওই বৃদ্ধ তার পিছু পিছু হেঁটে আসে। তো কুদ্দুস দাদা তখনও কিন্তু ওই বট গাছ থেকে খুব বেশি দূরত্ব যে চলে গেছেন তা কিন্তু নাই, সামান্য একটু দূরত্ব উনি অতিক্রম করেছেন। তখন কুদ্দুস দাদা বলে ওঠেন যে, চাচা, আপনি আমার পেছনে পেছনে আসছেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি কি আমাকে কিছু বলবেন? যদি বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তখন ওই বৃদ্ধ বলেন যে, বাবা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে তুমি কি কিছু খেতে দিতে পারবে? তো শুধু এই কথাটি ওই বৃদ্ধ বলেছেন, আর কোনো কথা উনি বলেননি।
তখন ওই কুদ্দুস দাদা ভাবছেন যে এই লোকটির পোশাক আশাক দেখে তো মনে হয় না তিনি গরিব, গায়ে এত সুন্দর পরিপাটি পোশাক, কিন্তু উনি যদি আবার ধনী হবেন তাহলে আমার কাছে কেন খাবার চাইবেন? তো কুদ্দুস দাদার ক্ষুধা লাগার কথা শুনে খুব মায়া হয় ওই বৃদ্ধ লোকটার উপর। তো উনি কি করে যে ওই বৃদ্ধ লোকটাকে বলে যে চাচা আপনি ওই বটগাছের কাছে বসেন, আমি এখনই বাড়িতে যাচ্ছি, দেখি আপনার জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তখন কুদ্দুস দাদা ওই বৃদ্ধকে ওই বটগাছের নিচে বসিয়ে রেখে উনি আবার হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসেন। যেহেতু ওনার বাড়ি থেকে ওই বটগাছের দূরত্ব কিন্তু মোটামুটি প্রায় 25 মিনিটের পায়ে হাঁটা পথ, আর ওনার বোরিং ঘরের কাছাকাছি ওই বটগাছ, কিন্তু ওই বটগাছ থেকে আবার ওনার বাড়ির দূরত্ব পায়ে হাঁটা 25 মিনিটের পর। তার মানে হচ্ছে যেতে 25 মিনিট, আসতে 25 মিনিট, এই 50 মিনিট সময় লাগবে। আর যদি বাড়িতে কিছু সময় থাকে সেই সময়টা লাগবে। তো উনি বাড়িতে চলে আসেন এবং ওনার মাকে ডাক দেন। ওনার মা তখনও ঘুমাননি। তো ছেলেকে আবার ফেরত আসতে দেখে কুদ্দুস দাদার মা জিজ্ঞেস করেন, কিরে বাবা কি হয়েছে? তখন কুদ্দুস দাদা বলেন যে এই ব্যাপার, একজন বৃদ্ধ লোক খুব ক্ষুধার্ত, সে খাবার চাইছে, আমি তাকে বটগাছের কাছে বসিয়ে আসছি, তুমি ওকে খাবার দাও। তখন কুদ্দুস দাদার মা জানায় যে হাড়িতে কিন্তু ভাত নাই, যা ছিল সব শেষ হয়ে গেছে। এ কথা শুনে কুদ্দুস দাদার মন খারাপ হয়ে যায় যে আহারে লোকটাকে বসিয়ে রাখলাম, এখন যদি কোনো খাবার না নিয়ে যাই উনি কি মনে করবেন আর নিজের কাছেও কেমন লাগে। তো তার মাকে বলেন যে যা আছে তাই দাও, বাড়িতে কি আছে? তখন কুদ্দুস দাদার মা বলে যে এখন আর কি দেবো, তাহলে কিছু মুড়ি নিয়ে যা, মুড়ি দেই, গুড় দেই, এই জিনিসগুলো নিয়ে যা। তাছাড়া তো এখন আর কি করবো, রান্না করে দিতে গেলেও তো অনেক সময় লাগবে, এতক্ষণ কি ওই লোকটা অপেক্ষা করবে? আর এতক্ষণ তো তাকে বসিয়ে রাখাটাও ঠিক হবে না। তো কেউ বলেন যে তুই সাথে করে নিয়ে আসলি না কেন তাকে, তাহলে তো বসিয়ে রেখে মুড়ি দিতাম, ততক্ষণে রান্না বাড়া করতাম। মানে কুদ্দুস দাদার মাও খুব আন্তরিক যে একটা অভুক্ত লোক রাতের বেলা তার কাছে খাবার চেয়েছে, তো উনিও চাচ্ছিলেন যে তাকে খাবার খাওয়াতে, কিন্তু ওই সময়ের আসলে সিচুয়েশনে সেটা ওইভাবে সম্ভব ছিল না, দেরি হয়ে যাবে আর কি। তো যাই হোক, মুড়ি তারপরে গুড় এগুলো কুদ্দুস দাদাকে তার মা দিয়ে দেন। কুদ্দুস দাদাও এগুলো একটা জিনিসে নিয়ে যেতে থাকেন ওই বট গাছটার দিকে। তো বট গাছের কাছে যখন কুদ্দুস দাদা এসেছেন তখন দেখেন ওই বৃদ্ধ ওখানে নাই। তো কুদ্দুস দাদা বট গাছের আশেপাশে সব জায়গা তিনি খুঁজতে থাকেন, কিন্তু ওই বৃদ্ধকে তিনি কোথাও দেখতে পান না। এখন কুদ্দুস দাদা ভাবছেন ওই বৃদ্ধ লোকটা মনে হয় চলে গেছে, যেহেতু তার আসা যাওয়াতে একটু সময় লেগেছে, এই কারণে উনি হয়তোবা আর এখানে অপেক্ষা করেননি। তো উনি আরো মিনিট 10 ওই বট গাছের কাছে দাঁড়িয়ে থাকেন যে বৃদ্ধ চাচা আসেন কিনা দেখার জন্য, কিন্তু ওই বৃদ্ধ না আসায় উনি আবার সেচ পাম্পের উদ্দেশ্যে রওনা হন। তো সারা রাত উনি ওই সেচ পাম্পের ওই ছাদের উপরেই বিশ্রাম নিয়েছেন। কোন জমিতে পানি যাচ্ছে, কোন জমির পানি আটকাতে হবে, কোনটায় ছাড়তে হবে, এই বিষয়গুলো তিনি দেখভাল করেন। সকালবেলা উনি আবার ওই যে মুড়ি যেগুলো নিয়ে গেছে সেগুলো নিয়ে বাড়িতে চলে আসেন। তো এই যে ছোট্ট ঘটনাটি, এরপরে কিন্তু পার হয়ে যায় 3 বছর। এর মধ্যে কিন্তু ওই কুদ্দুস দাদার সাথে ওই বৃদ্ধের আর কখনো দেখা হয়নি। 3 বছর পর মূলত কুদ্দুস দাদার সাথে মূল ঘটনাটি ঘটে। ঘটনাটি যেদিন ঘটে সেদিন আকাশে চাঁদের আলো ছিল অন্য দিনের চেয়ে একটু বেশি, অনেক দূর পর্যন্ত বেশ ভালোই দেখা যাচ্ছিল। তখন রাত 11টার মতো বাজে। উনি বড় একটা জমিতে পানি দেওয়ার জন্য ব্যবস্থা করেন আর কি। তো বোরিং এর ছাদের উপর বিশ্রাম নিতে থাকেন। জমির পরিমাণ 20 বিঘার উপরে ছিল। তো উনি ভেবে দেখেন যে এই জমিতে পানি সেচ পাম্প দিয়ে দিতে দিতে বেশ অনেকটা সময় লেগে যাবে এবং পরিপূর্ণ হতে প্রায় সকালও হয়ে যেতে পারে। তো কুদ্দুস দাদা চিন্তা করছেন যে তাহলে এক কাজ করি, ঘুমিয়েই থাকি। তো উনি ওই যে ওনার সেচ পাম্প যে ঘর, সেই ঘরের ছাদের উপরে ঘুমানোর চেষ্টা করছেন। তো কতক্ষণ ঘুমিয়েছেন এটা আসলে উনি ঠিক বলতে পারেন না। তো হঠাৎ একটা শব্দে ওনার ঘুম ভাঙে। ছোট বাচ্চারা পুকুরে পানি নিয়ে খেলা করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। তো কুদ্দুস দাদা ঘুম থেকে উঠে বসে পড়েন। ওই দিন অবশ্য উনি হাতে টর্চ লাইট নিয়ে আসেননি, কারণ চাঁদের আলো ভালোই ছিল আর ওনার টর্চ লাইটের ব্যাটারিটাও ডাউন হয়ে গিয়েছে, এই জন্য উনি আনেননি আর কি। তো উনি ওই শব্দ শুনে ঘুম থেকে উঠে বসে পড়েন, ওই ছাদের উপরই বসে আছেন। তো উনি সাথে সাথে ক্যানেলের দিকে তাকান, ক্যানেলের যে দিক থেকে পানি যায় আর কি, তো দিকে তাকানোর পরে কুদ্দুস দাদা চমকে ওঠেন এবং বাকরুদ্ধ হয়ে পড়েন। উনি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন যে আসলে ঘটনাটি কি ঘটছে।
উনি দেখেন ছোট ছোট 7টি বাচ্চা ওই ক্যানেলের ভিতর দিয়ে পানি যাচ্ছে, এই পানি নিয়ে মানে তারা খেলা করছে। তাদের বয়স মনে হচ্ছে 5 থেকে 7 বছর হবে, এর উপরে হবে না। তাদের পরনে সাদা রঙের পোশাক, ঝকমক করছে, একদম চকচক করছে, এবং তাদের কারো মুখ তিনি দেখতে পাচ্ছেন না। তবে প্রতিটি বাচ্চার পোশাক একই রকম, পা থেকে মাথা পর্যন্ত পোশাকেই ঢাকা। তবে তারা যে সবাই মেয়ে বাচ্চা এটা পোশাক দেখে বোঝা যাচ্ছে। তো কুদ্দুস দাদা খেয়াল করেন যে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলছে, কিন্তু তারা যে কি ভাষায় কথা বলছে এটা কুদ্দুস দাদা কিছুতেই মানে বুঝতে পারছেন না। তবে মনে হচ্ছে তারা আরবিতে কথা বলছে, কারণ আরবি টুকটাক তো তিনি জানতেন, বিডি থেকে ডাউনলোড করা, কোরআন শরীফ পড়া শিখেছিলেন, এরকম আরো এইজন্য ভয়ের টুকটাক গল্প আরবি শুনতে ওই শব্দগুলোর সাথে আমাদের পরিচিত ছিলেন, চ্যানেলটি এজন্য মনে হচ্ছিল আরবিতে সাবস্ক্রাইব কথা করুন। বলছে, কিন্তু শিওর ছিলেন না। তো একজন আরেকজনকে সেই পানি ছুঁড়ে মারছে, এই আরেকজনকে ছুঁড়ে মারছে, আরেকজনকে ছুঁড়ে মারছে। তো উনি বুঝতে পারেন এগুলো কোনো সাধারণ বাচ্চা না, এগুলো নিশ্চয়ই কোনো জিন হবে। সাধারণ বাচ্চারা এইভাবে এসে রাত্রিবেলা খেলবে না, এদের পোশাক আশাকে সাধারণ বাচ্চা বলে মনে হয় না, গ্রামে এরকম পোশাক কেউ পরে না। তো কুদ্দুস দাদা ভয়ও পেয়েছেন, এখন কি করবেন বুঝে উঠতে পারেন না। উনি চিন্তা করেন যে উনি যে এই বিষয়টা দেখে ফেলেছেন ওই বাচ্চারা যেন সেটা বুঝতে না পারে। উনি চুপ করে আবার ওই ছাদের উপরে শুয়ে পড়েন এবং চোখ বন্ধ করে দোয়া দুরূদ পড়তে থাকেন। তো একটা সময় উনি ঘুমিয়ে পড়েন। তো কুদ্দুস দাদা যে বাচ্চাগুলোকে দেখেছে এটা হয়তো ওই বাচ্চাগুলো তখনও বুঝতে পারেনি। তো ওনার যখন ঘুম ভাঙে তখন ভোর হয়ে গেছে, উনি আস্তে ধীরে চারদিকে তাকান, কিন্তু ওনার মনে কিন্তু রাতের সেই ভয়টি তখনও ছিল। উনি চারপাশে তাকিয়ে দেখেন সবকিছু স্বাভাবিক। তখন কুদ্দুস দাদা কি করেন যে উনি যে জমিতে পানি ছেড়ে দিয়েছিলেন সেই জমিতে যান, গিয়ে দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়ে গেছে। তখন উনি ওনার সেচ পাম্পটি বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসেন। এই ঘটনাটি বাড়িতে এসে কারোর সাথে উনি শেয়ার করেননি। উনি চিন্তা করতে থাকেন যে উনি যেটা দেখেছেন সেটা কি আসলেই বাচ্চা ছিল নাকি ওটা ওনার মনের ভুল ছিল। কেমন তো হতে পারে সেটা ওনার মনের ভুল। তো তারপরও কুদ্দুস দাদা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বিষয়টি উনি মসজিদের ইমাম সাহেবকে বলবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি যখনই ইমাম সাহেবের সাথে দেখা করতে গিয়েছেন ওই ওয়াক্তে ইমাম সাহেব নামাজ পড়তে আসেননি, আরেকজন নামাজ পড়িয়েছেন আর কি। তো 2 বার যাওয়ার পর ওনার সাথে দেখা করতে পারেননি। তো আগের মতো উনি সেই সেচ পাম্প ওই ঘরে যান, পানি দিতে থাকেন। উনি ওই রাত থেকে কিছুটা ভয় পেলেও সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু উনি কিন্তু এই ঘটনা কারোর সাথে শেয়ার করেননি। 3 দিন পর ওনার খুব কাছের একজন বন্ধু আসে ওনার সাথে দেখা করতে। তখন ওই বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কুদ্দুস দাদা 3 দিন আগে রাত্রে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি সম্পূর্ণ তাকে খুলে বলেন, এবং কুদ্দুস দাদা তার বন্ধুকে জানায় যে সেই বিষয়টা ইমাম সাহেবকে জানানোর জন্য 2 বার গিয়েছেন, কিন্তু তার দেখা পাননি তিনি। তখন কুদ্দুস দাদার ওই বন্ধু বলে যে শোন, এই বিষয়টি তুই কাউকে বলিস না, হয়তো খারাপ হয়ে যেতে পারে। তো ওনার বন্ধু বলে যে তার শ্বশুর বাড়ির সাথে একজন বড় কবিরাজ আছে, সে সম্পর্কে নাকি তার দাদা শ্বশুর হয়। তো তার বন্ধু নাকি 2 দিন পর শ্বশুর বাড়িতে যাবেন, বিষয়টি ওই কবিরাজকে তিনি জানাবেন, এবং উনি কি বলে এসে জানাবে, মানে কুদ্দুস দাদাকে জানাবে। তো তার বন্ধু এটাও বলে দেয় যে আমি জানানোর আগে তুই ঘটনা কিন্তু কাউকে বলিস না। তো কুদ্দুস দাদা বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন। তো কুদ্দুস দাদার যে বন্ধু তার শ্বশুর বাড়ি ছিল ওই গাইতঘাট গ্রামের পাশের গ্রামে। তো ওই কুদ্দুস দাদার যে বন্ধু তার যে কবিরাজ দাদা শ্বশুর আছে তিনি ছিলেন ওই এলাকার নাম করা একজন কবিরাজ, এবং সকলে জানতো যে তিনি ব্ল্যাক ম্যাজিক করতেন। আর কুদ্দুস দাদা নিজেও সেই কবিরাজকে চিনতেন। তো দাদার ওই বন্ধু 2 দিন পর শ্বশুরবাড়িতে যান, শ্বশুরবাড়ির পাশে ছিল কবিরাজের বাড়ি। কুদ্দুস দাদার বন্ধু কবিরাজকে সব ঘটনা খুলে বলেন। কুদ্দুস দাদার বন্ধু যে খারাপ কোনো উদ্দেশ্যে কবিরাজকে এই ঘটনা বলেছে বিষয় কিন্তু এরকম নয়। কুদ্দুস দাদার বন্ধু জানতেন যে এই কবিরাজ অনেক কালো জাদু জানে, কিন্তু তিনি ভেবেছেন এটা তো সাধারণ কোনো ঘটনা, কবিরাজ হয়তো বা তাকে একটা পরামর্শ দেবে বা বলবে এই জিনিসটা এই টাইপের, তুমি এই কাজগুলো করো তাহলে আর ভয় পাবে না, এই জিনিস কাছে আসবে না। জাস্ট এই উদ্দেশ্যে কুদ্দুস দাদার বন্ধু কবিরাজকে এই ঘটনাটি খুলে বলেছিলেন। ওই কবিরাজ যখন কুদ্দুস দাদার বন্ধুর মুখে সব ঘটনা শোনে তখন কবিরাজের মুখে একটা খুশির ছাপ চলে আসে। সে ঘটনা শোনার সাথে সাথে নাকি বলে আমি আজকেই কুদ্দুস মিয়ার সাথে দেখা করব, কারণ কুদ্দুস মিয়ার সামনে বিশাল এক বিপদ আছে।
ওর প্রাণ নাশ হতে পারে। তো বিপদের কথা শুনে কুদ্দুস মিয়ার বন্ধু আরেকটু ঘাবড়ে যায়। তখন ওই কবিরাজ বলে, তুমি এখনই চলে যাও, কুদ্দুস মিয়াকে খবর দাও, আমি আজ রাতে তার সাথে ওই সেচ পাম্পের ওই ঘরের ওখানে দেখা করব। কিন্তু আমি যে তোমাকে বললাম তার সামনে, মানে কুদ্দুস মিয়ার সামনে বিপদ, এই কথাটা কিন্তু তুমি তোমার বন্ধু মানে কুদ্দুস মিয়াকে বলবে না, তাহলে সে ভয় পেতে পারে। কুদ্দুস মিয়ার ওই বন্ধু কবিরাজের বাড়ি থেকে চলে যান এবং তার শ্বশুর বাড়িতে দেখা করে আবার নিজ গ্রামে ফেরত আসেন। উনি নিজ গ্রামে এসে কুদ্দুস মিয়াকে খুঁজতে থাকেন। একসময় পেয়েও যান। তখন কুদ্দুস মিয়াকে তার বন্ধু বলে যে আজ রাতে কবিরাজ তোমার সাথে দেখা করবে, তুমি তো রাতে ওই শেষ পাম্পের ওই ঘরে থাকো, তো উনি বলেছেন উনি রাত্রে গিয়েই তোমার সাথে দেখা করবে। তো কুদ্দুস দাদা যখন তার বন্ধুর কাছে এই কথা শুনেছেন তখন কিছুটা আশ্চর্যান্বিত হয়েছেন যে কবিরাজ রাতের বেলা আমার সাথে দেখা করবে, এত বড় নাম করা একজন কবিরাজ, তাও আবার নিজে এসে রাতের বেলা ওই আমার শেষ পাম্পের ঘরে, মানে ওই বোরিং ঘরের ওখানে এসে দেখা করবে, এটা কেমন ব্যাপার? এই চিন্তা করে এই কুদ্দুস দাদা মনে একটু খটকা লাগে। আর ওই কবিরাজ যে কালো জাদু করতো এটাও তো কুদ্দুস দাদা জানতেন, তো উনি না হিসাব মিলাতে পারেন না। তো উনি রাতে কেন ওই শেষ পাম্পে তার সাথে দেখা করতে? যাই হোক, কুদ্দুস দাদা সেদিন রাতে ওই কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকেন, একদম স্বাভাবিক চিন্তায় আর কি। রাত শেষে সকাল হয়ে যায়, কিন্তু কবিরাজ আর আসে না। এভাবে 1.5 মাস অতিবাহিত হয়ে যায়, এর মধ্যে কবিরাজ আর আসেনি। আর কুদ্দুস দাদা প্রথম 2 দিন আসা যাওয়া মানে আশা করতো যে কবিরাজ হয়তো আসবে, কিন্তু পরে এই কবিরাজের চিন্তা মাথা থেকে একদম ছেড়ে ফেলেন, কারণ সে তো 2 রাত যখন তাদের অপেক্ষা করেছে আর আসে নাই, পরে আর এইসব বিষয় উনি ভাবেন নাই। এপিসোড বিডি থেকে ডাউনলোড করা প্রায় 1.5 মাস। এরকম আরো ভয়ের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুদ্দুস দাদা প্রতিদিনের মতো ওই রাতে বাড়িতে খাবার খেয়ে ওই সেচ পাম্পের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কোনো সমস্যা ছাড়াই ওই বটগাছ পার হয়ে অন্য দিনের মতো স্বাভাবিকভাবেই তিনি ওনার গন্তব্যস্থলে পৌঁছে যান। উনি যেই জমিগুলোতে পানি দিবেন সেই জমির ক্যানাল কেটে দিয়ে ওনার পাম্প চালু করে দেন। উনি মাটির ক্যানালগুলো ঠিকঠাক ভাবে বেঁধে দেন। আগেই বলেছি যে ওনার বোরিং থেকে অনেক দূর পর্যন্ত কিন্তু ওই মানে অনেক দূর বলতে বেশ খানিকটা পথ ওই ক্যানাল কিন্তু ইটের তৈরি, পাকা ছিল, পরেরটা মাটির আর কি। তো উনি সব ঠিকঠাক করে দিয়ে এসে ওই বোরিং এর ছাদের উপর উঠে অন্য দিনের মতো শুয়ে পড়েন এবং ঘুমিয়েও পড়েন। হঠাৎ মাঝরাতে কুদ্দুস দাদার ঘুম ভাঙে এক শব্দে, যেটা নিচে একজন মানে বেশ কয়েকজন ঝগড়া করছে। তো উনি ঘুম থেকে উঠেই ওই ছাদের উপর দাঁড়িয়ে যান এবং উনি দেখতে পান, স্পষ্টভাবেই দেখছিলেন কারণ খুব কাছাকাছি ছিলেন আর কি, যদিও অমাবস্যা ছিল, কিন্তু উনি বুঝতে পারছিলেন ওই জায়গাটা কেমন যেন ঝকমক ঝকমক করছে, এই কারণে উনি দেখতে পেয়েছিলেন। পুলিশ দেখতে পান যে সেই কবিরাজ দাঁড়িয়ে আছে এবং তার খুব কাছাকাছি মোটামুটি 5-7 ফুট দূরে সেই 7টি ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে এবং সবাই মিলে ওই কবিরাজকে কিছু বলছে। কুদ্দুস দাদা এই দৃশ্য দেখে খুবই ভয় পান এবং উনি ওনার ওই বোরিং ঘরের ছাদের উপর থেকে 10 ফুট উঁচু ছিল প্রায়, ওখান থেকে নিচে লাফিয়ে পড়েন। আর লাফিয়ে পড়ার সাথে সাথে একটা শব্দ হয়। এতক্ষণ কিন্তু ওই কবিরাজ বা ওই বাচ্চারা কেউ দেখেনি যে কুদ্দুস দাদা তাদের দেখতে পেরেছে, কিন্তু কুদ্দুস দাদা যখন ওই লাফ দিয়ে পড়েছে একটা শব্দ হয়েছে, আর তখনই ওই কবিরাজ এবং ওই বাচ্চারা কুদ্দুস দাদার দিকে তাকিয়েছেন। কুদ্দুস দাদার ইচ্ছা ছিল উনি লাফ দিয়ে বাড়ির দিকে দৌড় দেবেন, কিন্তু 10 ফুট উপর থেকে লাফ দিয়ে পড়ে পায়ে কিছুটা আঘাতও পেয়েছিলেন এবং ওখানে দাঁড়িয়ে পড়েন। ওদিকে কবিরাজ বলে ওঠে, কুদ্দুস, যেখানে আসিস ওইখানে দাঁড়ায় থাক, এক চুলো নড়বি না। কুদ্দুস দাদা হঠাৎ করে এই ধরনের কথাবার্তা শুনে, মানে কথা নাই বার্তা নাই তুই তুকারি করে কথা বলে উঠছে, উনি বেশ অবাক হন এবং উনি মানে ওই কবিরাজের কথা মেনে নিতে বাধ্য হন। কারণ হলো ওনার মনে হচ্ছিল তিনি ওই জায়গা থেকে এক চুলো নড়তে পারছেন না। আর কবিরাজ কি করেছে, ওই যে বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলোকে একটা বৃত্তের মধ্যে বন্দী করে রেখেছে, আর ওই কবিরাজ নিজেও একটা বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে। 2 বৃত্ত থেকে দূরত্ব 7-8 ফুট হবে এরকম আর কি আনুমানিক। তো এই যে বৃত্তগুলো তৈরি করেছে, এই বৃত্তগুলো তৈরি করেছে চুল দিয়ে এবং একটার সাথে আর একটা চুল বেঁধে এই বৃত্ত তৈরি করা হয়েছে। এই চুলগুলোতে মহিলাদের চুল, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এই চুলের যে বেনি, মহিলারা যখন চুলের বেনি করে তো মনে হচ্ছে এইরকম বেনি, একটা বেনির সাথে আর একটা বেনি গিট দিয়ে বিশাল বড় একটা মানে চুলের একটা
ইয়ে করেছে, মানে একটা লম্বা কোনো একটা দড়ির মতো তৈরি করেছে, সেইটা গোলাকৃতিতে মাটির উপর বিছিয়ে রেখেছে এবং ওই গোলাকৃতির মধ্যে ওই 7টা বাচ্চা দাঁড়িয়ে আছে এবং ওরা খুব কান্না করছে এবং হাত দিয়ে খুব মিনতি করে কিছু একটা বলছে ছেড়ে দেওয়ার জন্য। আর কবিরাজ তাদের সাথে কথা বলছে, কবিরাজ তার ভাষায় কথা বলছে, কিন্তু ওরা যে কি বলছে এইটা আবার এই কুদ্দুস বুঝতে পারছে না। তবে কুদ্দুস বারবার একটা কথা বলছে, তোদের সবার মাথার একটা করে চুল দে, তোদের ছেড়ে দিব। কিন্তু এই বাচ্চাগুলো খুব কান্নাকাটি করতে আর ইশারা করে বলতে থাকে যে তাদেরকে যেন ছেড়ে দেয়। এইভাবে ঘন্টাখানেক কবিরাজ ওই বাচ্চাদের সাথে কথা বলতে থাকে। ওই বাচ্চারা কান্নাকাটি করছে, কেউ কেউ দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই চুলের যে ওই পরিধিটা, মানে ওই বাউন্ডারির ওখানে যখনই আসে তখন মনে হচ্ছে যে পালাবার চেষ্টা করছে, ওখানে এসে একটা কারেন্টের শক খাওয়ার মতো একটা শক খাচ্ছে এবং ছিটকে এসে আবার ওই বৃত্তের মধ্যে পড়ছে। তো কুদ্দুস খুব ভালো করেই বুঝতে পারে যে এই কবিরাজের উদ্দেশ্য ভালো না, সে এই বাচ্চাগুলোকে ক্ষতি করছে। তো কুদ্দুসের খুব মনে মায়া হয় ওই বাচ্চাদের জন্য, যে এইভাবে বাচ্চাগুলোকে কষ্ট দিচ্ছে কেন। যখন ওরা ওই চুল পার হতে গিয়ে কারেন্টের শক খাওয়ার মতো শক খেয়ে আবার মাঝে এসে পড়ছে, তখন ওরা ছটফট করছে, শরীরে কাঁপুনি দিচ্ছে, এটাও কুদ্দুস খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন এবং দেখে ওনার খুব মায়া লাগছিল। তো একটা পর্যায়ে কি হয় যে কুদ্দুস এই জিনিসগুলো দেখছেন, উনি কিন্তু ওই যে দোয়া দুরুদ পড়ার কথা এগুলো ওনার মাথায় আসছিল না, মানে ঘটনার আকস্মিকতায় উনি এগুলো ভুলে গিয়েছিলেন। কিন্তু একটা সময় মনে হয় যে এই বাচ্চাদেরকে ওনার সাহায্য করা প্রয়োজন, উনি দোয়া পড়তে থাকেন। একটা পর্যায়ে মনে হলো উনি ওনার শরীরকে নাড়াতে পারছেন এবং যখন নাড়াতে পারছিলেন উনি এক দৌড়ে ওই কবিরাজের কাছে চলে যান এবং কবিরাজের থেকে কাছাকাছি এই যে চুল দিয়ে তৈরি করা যে এক ধরনের বৃত্ত তৈরি করে রাখা হয়েছিল, এই চুল দিয়ে তৈরি করে বৃত্তটা উনি হাত দিয়ে এক টানে খুলে ফেলেন এবং খুলে ফেলে একটা জায়গা মানে ফাঁকা করে দেন। আর তখনই কি হয়, ওই যে ছোট যে বাচ্চাগুলো 7টা বাচ্চা মুহূর্তের মধ্যে মানে চোখের পলকে ওরা উড়ে আকাশে মিলিয়ে গেল। যখনই এই ঘটনা ঘটে তখন ওই কবিরাজ প্রচন্ড ক্ষিপ্ত হয় কুদ্দুস উপরে, বলে এই কুদ্দুস তুই কি করলি, আমার সারা জীবনের যে সাধনা ছিল সেটা তুই নষ্ট করে দিলি। তুই জানিস এরা কারা ছিল? এরা ছিল জিনের সন্তান। এদেরকে আমি অনেক কষ্টে আটকে ফেলেছিলাম, কারণ একজন কবিরাজ সারা জীবনে হয়তো বা 1-2 বার এই সুযোগ পায় বা কখনোই পায় না। আমি এই সুযোগটা পাইছিলাম যে এই বাচ্চাদেরকে আটকাবো, কারণ ওরা ছিল মেয়ে বাচ্চা, ওদের মাথার চুল ছিল বড় বড়। ওদের ইচ্ছায় যদি ওদের মাথার থেকে একটা চুল নিতাম তাহলে ওদেরকে আমি সারা জীবনের জন্য বশীভূত করে রাখতে পারতাম, যা ইচ্ছা তাই ওদেরকে দিয়ে করাতে পারতাম, অনেক অসাধ্যকে সাধন করাইতে পারতাম। আমি চাইলে ওদের মাথার থেকে চুল ছিঁড়ে নিতে পারতাম, কিন্তু আমি যদি চুল ছিঁড়ে নিতাম তাহলে ওই চুল দিয়ে কোনো কাজই হতো না। চুল ওদের ইচ্ছায় নিতে হবে। আর অনেক সময় তো অতিবাহিত হয়েই যে গেল, আর কিছু সময় পরে ফজরের আজান দিত, আর ফজরের আজান দেওয়ার পর যখন আস্তে আস্তে সকাল হওয়া শুরু হতো ওরা আমাকে চুল দিতে বাধ্য হতো, কারণ সকাল হলে ওরা এই মানুষের আকৃতিতে ওরা এখন যেরকম আছে সেভাবেই থাকতো আর মানুষজন ওদেরকে দেখে ফেলতো। আর ভোরের আলো যখন ওদের গায়ে পড়তো ওরা সকলেই পুড়ে মারা যেত। এই জন্য আমি সময় অতিক্রান্ত করছিলাম যে ওরা কতক্ষণ এরকম করবে, কতক্ষণ দেবে না, দিতে তাকে হবেই। আর তুই এই সময় এসে এই কাজটি ঘটাইলি, কাজটা ঠিক করলি না। এই বলে কি করে ওই কবিরাজ তার হাতে এক ধরনের একটা মালা ছিল, ওই মালার মধ্যে একটা কাঁচের মতো ঝকমক করছে এরকম একটা পাথরের মতো ছিল। এটা কি করে ওই কুদ্দুসের কপালের উপরে ধরে, আর যখনই ধরেছে তখন কুদ্দুসের কিছু বলতে পারেন না যে ওনার কি হয়েছে। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে উনি ওনার বাড়িতে বিছানার উপর শুয়ে আছেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো উনি কোনো কথা বলতে পারছেন না, কোনো শব্দও করতে পারছেন না। উনি ওনার হাত পা কিচ্ছু নড়াতে পারছেন না, শুধু মুখটা একটু নড়াতে পারছেন, হা করতে পারছেন, উনি কোনো কথা বলতে পারছেন না। অনেকেই তাকে দেখতে এসেছে এই কি হয়েছে, কিন্তু উনি কোনো কথা বলতে পারেন, ওনার পুরো শরীর প্যারালাইজড হয়ে আছে। উনি মূলত সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তার আসতে দেরি দেখে বাড়ির লোকজন সেদিকে যায় এবং তাকে ওই অবস্থায় পায় যে অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন তাকে ওইখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আর যখন জ্ঞান ফেরে তখন থেকে এই অবস্থা। উনি তো কথা বলতে পারেন না,
বিভিন্ন হুজুরদেরকে ডেকে নিয়ে আসা হয়, ঝাড়ফুঁক করান, কোনো লাভ হয় না, কোনো উন্নতি হয় না। এমনকি এই যে যেই কবিরাজ এই কাজটি করেছিল, তার ক্ষতি করেছিল, সেই কবিরাজকেও ডেকে আনা হয়। তো ওই কবিরাজ যখন আসে তখন সে বলে যে মানে কুদ্দুস দাদা মাকে বলে যে তোমার ছেলে আর ভালো হবে না, তোমার ছেলে গেছে, ও এইভাবেই থাকবে, এইভাবেই ওর মৃত্যু হবে, ও আর কখনো কথা বলতে পারবে না। তো এই কথা যখন কোনো মা শোনে তার সন্তান সম্পর্কে, সেই মায়ের মনের অবস্থাটা কেমন হয় প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আসলে ওনার সাথে কি ঘটেছিল এই বিষয়টা কিন্তু কেউ জানতো না। এমনকি ওই যে তার যে বন্ধু যার কাছে ওই বিষয়টি বলেছিল, সেই বন্ধুও একদম বিষয়টা স্বাভাবিক হিসেবে নিয়েছিলেন যে এইটা হতেই পারে। কারণ হলো ওই যে কুদ্দুস দাদা যখন ওই 10 ফুট উপর থেকে লাফ দিয়েছিলেন, ওনার পায়ের মানে নিচে এটা শক্ত কিছু পড়েছিল। তো যখন তাকে উদ্ধার করা হয় তখন পায়ের নিচে ফোলা অবস্থায় দেখতে পেয়েছিলেন। তারা মনে করেছে যে মনে হয় পড়ে গিয়ে আঘাত পেয়েছে, মাথায় আঘাত লেগেছে, এই কারণে শরীর প্যারালাইজ হয়ে গেছে। তো কুদ্দুস দাদাকে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হয়, কিন্তু কোনো উন্নতি হয় না। 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে প্রায় 9 মাস অতিবাহিত হয়ে যায়। কুদ্দুস দাদার আর কোনো অবস্থার উন্নতি হয় না। 9 মাস পর একজন বৃদ্ধ লোক কুদ্দুস দাদার বাড়িতে আসে এবং বাড়িতে এসে কুদ্দুস দাদার মায়ের কাছে 1 গ্লাস পানি খেতে চায়। কুদ্দুস দাদার মা পানি নিয়ে যখন ওই বৃদ্ধকে দেন, বৃদ্ধ পানি খান এবং বলেন যে তোমার সন্তান তো অসুস্থ, তাই না? তোমার সন্তানের সাথে আমি একটু কথা বলবো। কুদ্দুস দাদার মা অবাক হন কিছুটা, যে এই বৃদ্ধ, তাকে তো চিনি না, কখনো দেখেছি বলে মনে পড়ে না, সে কিভাবে জানলো যে আমার ছেলে অসুস্থ? আর আমার ছেলে অসুস্থ সে তো গ্রামের অনেকেই জানে, হয়তো বা কেউ বলেছে এই জন্য তিনি এসেছেন। বিষয়টা তিনি একদম স্বাভাবিকভাবেই নিয়েছেন বলা চলে। তখন ওই বৃদ্ধ কুদ্দুস দাদার কাছে যান, যাওয়ার পরে কুদ্দুস দাদার মা কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন। তখন ওই বৃদ্ধ কুদ্দুস দাদার মাকে বলেন যে তুমি একটু অন্য ঘরে যাও, তোমার ছেলের সাথে আমি একটু একা কথা বলবো। তখন তিনি চলে যান। তখন ওই বৃদ্ধ ওই কুদ্দুস দাদাকে বলেন, কুদ্দুস দাদা কিন্তু চোখ খুলে আছেন, তিনি দেখছিলেন তাকে। কুদ্দুস দাদা এটাও বুঝেছিলেন এটা হচ্ছে সেই বৃদ্ধ যাকে ওই যে বট গাছের মানে একবার গোড়ায় তাকে দেখেছিলেন, তার কাছে খাবার চেয়েছিল, ইনি হচ্ছেন সেই বৃদ্ধ। তখন ওই বৃদ্ধ কুদ্দুস দাদাকে বলেন যে বাবা, আমাকে দেখে অবাক হচ্ছ? বুঝতে পেরেছি তুমি আমাকে চিনতে পেরেছ। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি আসলে কোনো মানুষ নই, আমি একজন জিন। আমি মূলত তোমার কাছে একটা বিশেষ উদ্দেশ্যে ওই রাত্রে খাবার চেয়েছিলাম, সেটা হলো তুমি কেমন মানুষ সেটা বোঝার জন্য। কারণ হলো তুমি যেখানে সেচ পাম্প বসিয়েছ ওই জায়গার আশেপাশেই আমি থাকি, কিন্তু কখনো কোনো মানুষের সাথে আমি দেখা দেই না। তো আমার 7টা নাতনি আছে, ওরা আরব দেশে থাকে।